আমার বিয়ের 1 মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত আমি আমার বরকে দেখতে পাইনি। কেননা সে রাতে যখন আসে লাইট বন্ধ করে ঘরে আসে, আর সকালে আমার ওঠার আগেই সে ঘর থেকে বেরিয়ে যায়। এই রহস্যটা জানার জন্য একদিন আমি আমার জায়গায় কাজের মেয়েটিকে শুইয়ে দিলাম আর নিজে ঘরের মধ্যে লুকিয়ে গেলাম। যখন লাইট অন করলাম তখন আমি চিৎকার করে উঠলাম, কেননা হঠাৎ করে আমার চোখে ঘুম এসে যাওয়ার পরেও আমি চোখ খুলতে বাধ্য হলাম। আমি 4 ঘন্টা ধরে আমার ঘরে বসে আমার বরের জন্য অপেক্ষা করছিলাম, আর এবার তো বসে বসে আমার কোমরে ব্যথা শুরু হয়ে গিয়েছিল। যখন এমনি হঠাৎ করে ঘড়ির দিকে তাকালাম তখন দেখি রাত 1টা বাজে। তখন তো আমার হুঁশ উড়ে গেল। আজ তো আমার ফুলশয্যা, আমার প্রথম রাত, যে রাতে স্বামী এবং স্ত্রী একে অপরকে কিছু কথা দেয়, জীবনভর একসাথে থাকবে বলে প্রতিজ্ঞা করে। আমি এখনো পর্যন্ত আমার বরকে দেখিও নি। কিছুটা তো আমাদের বংশের নিয়ম কানুন ছিল যে বিয়ের আগে মেয়ে আর ছেলে একে অপরের ছবিও দেখবে না। শুধুমাত্র ছোট বোনের থেকে শুনেছিলাম আমার বর নাকি ভারী মিষ্টি, আর তাই নিজেই মনের মধ্যে স্বপ্নের মায়াজাল বুনতে শুরু করলাম। এজন্য এই রাতের অপেক্ষা না জানি আমার কবে থেকেই ছিল। আর যখন আমাকে এনে এই ঘরে বসানো হলো তখন আমি একটু ভীত ছিলাম, কিন্তু 4 ঘন্টা অপেক্ষা করার পর আমার কোমরে ব্যথা হতে লাগলো। বরং অপেক্ষা করে করে তো আমার সব স্বপ্নই শেষ হতে যাচ্ছিল যেন। একবার ভাবলাম যে উঠে বাইরে যাই আর গিয়ে দেখি যে আমার বর আসলে আছে কোথায়, কিন্তু তারপর বুঝলাম যে বাইরে যাওয়াটা ঠিক হবে না। যখন চোখে ভীষণ ঘুম চলে আসলো তখন বিছানায় বসে বসে দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। আর আমার জন্য এর বেশি অপেক্ষা করা অসম্ভব ছিল। আর ঠিক তখনই দরজার লক খোলার আওয়াজ পেলাম। আমি ঘাবড়ে গিয়ে উঠে চোখ খুলে দেখতে লাগলাম, কিন্তু ঘরের মধ্যে ভীষণ অন্ধকার ছিল। আমি ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, কে? কিন্তু জুতোর কোনো আওয়াজ পেলাম না। আমি আবারও একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, শোনো, এটা কি তুমি? এই ঘরে এত অন্ধকার কেন? কারেন্ট কি চলে গিয়েছে? আমি এক নিঃশ্বাসে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম ভয় পেয়ে। তখনই একজন পুরুষের গলা শুনতে পেলাম। সে বলল, আমি তোমার স্বামী। আমি শুধু এটুকুই শুনতে চাইছিলাম, আর সেটা শোনার সাথে সাথেই আমার হৃদয়ের স্পন্দন আরো বেড়ে গেল। যখন কিনা আমি জানতাম ওই সময় আমার ঘরে আমার বর ছাড়া আর কেই বা হতে পারে। আমার বরের আওয়াজ শুনে আমার সমস্ত ক্লান্তি যেন ওখানেই শেষ হয়ে গেল। এবার আমার একটু লজ্জা পেতে লাগলো, কিন্তু একটা বিষয়ে আমি অবাক ছিলাম যে আমার স্বামী ঘরের মধ্যে আলো বন্ধ করে এত অন্ধকার কেন করে রেখেছে। আমার কাছে এই ব্যাপারটা একটু অদ্ভুত মনে হচ্ছিল। যদি লাইট চলে গিয়েও থাকে তাহলে তো মোমবাতি বা টর্চ ঘরের মধ্যে নিয়ে আসতে পারত। আমি চোখ বড় বড় করে দেখার চেষ্টা করতে লাগলাম, আর ঠিক তখন আমি একটা পুরুষের ছায়ার মতো দেখতে পেলাম, যে কিনা আমার দিকেই এগিয়ে আসছিল বলে আমার মনে হলো। আমার স্বামী আমার সামনে এসে বসে পড়ল আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করবে, বাইরে সমস্ত বন্ধুদের মধ্যে গল্প করতে করতে সময় বুঝতে পারিনি। তুমি তো জানোই এরকম সময় বন্ধুরা কোথায় ছাড়তে যায়। তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো। আমার মনে হচ্ছে তোমার ঘুম প্রয়োজন। বাকি কথা আমরা কাল বলবো। আমার বর কথা বলার সময় অনেকটা তোতলাচ্ছিল। তার মুখ থেকে তো তোতলানোর শব্দগুলোও পর্যন্ত ঠিক করে বের হচ্ছিল না। এর মানে এটা একদমই নয় যে তার তোতলিয়ে কথা বলার রোগ ছিল। সে তো এমন ভাবে কথা বলছিল সে যেন আমাকে দেখে লজ্জা পাচ্ছিল। পুরুষ হয়েও তার এই রকম লজ্জা করে করে কথা বলা আমায় কিছুটা হলেও চিন্তায় ফেলল। তারপর মনে পড়ল যে ছোট বোন বলেছিল, দিদি তোমার হবু বর বেশ লাজুক। আমি আমার বরকে জিজ্ঞাসা করলাম, তুমি ঘরের মধ্যে অন্ধকার করে দিয়েছো কেন? তুমি কি আমায় দেখতে চাও না? এটা স্বাভাবিক ব্যাপার যে বিয়ের রাতে একটা বউ তার বরের জন্যই সাজে, তৈরি হয়,
যাতে তার স্বামী তাকে দেখে প্রশংসা করে। আমার কথা শুনে আমার বর কিছুক্ষণ চুপ করে রইল। সে বলল, আমি তো তোমাকে তখনই মন ভরে দেখে নিয়েছি যখন তোমাকে আমার কাছে বসানো হলো। তুমি ভীষণ সুন্দর। আর আমাদের এখানে একটা রীতি রয়েছে, আমার উপরে কেউ জাদু করেছিল যাতে আমার বিয়ে না হয়। এজন্য পুরোহিত বলেছিল যে তোমাকে কিছুদিনের জন্য রাতের অন্ধকারে বউয়ের কাছে যেতে হবে। এই কথাটা আমার বড় অদ্ভুত লাগলো, কিন্তু ওই সময় আমি এই কথাটাকে সত্যি মেনে নিলাম। কেননা প্রথম রাতেই আমি কোনো তর্কের মধ্যে যেতে যাইনি। সেই রাতে ঘুমানোর জন্য আমি বিছানায় শুয়ে পড়লাম। আমার স্বামী তার আগেই শুয়ে পড়েছিল। মনের মধ্যে একটা আশা ছিল যে নিজের বরের মুখ দেখতে পাবো, কেননা সে আমার বর বলে কথা। যখন সে বিয়ে করতে আমাদের বাড়ি আসে, তখনও তাকে আমার কিছু নিয়ম আর কিছু কারণের জন্য দেখা হয়ে ওঠেনি। ফুলসজ্জা রাত তো এভাবেই কেটে গেল। আমি ভাবলাম যে চলো ঠিক আছে, রাতটা কেটে যাক, কয়েক ঘন্টার তো ব্যাপার, সকালবেলা উঠে আমি আমার বরকে দেখতে পাবো। আমি বরের কাছেই শুয়ে পড়লাম। সকালে যখন আমার চোখ খুলল, আমি আস্তে আস্তে বিছানায় একদিক থেকে অন্য দিকে ঘুরে তাকালাম। তখন আমি চমকে গেলাম, কেননা বিছানায় তো কেউ ছিলই না। আমি ঘরের বাইরে বেরিয়ে গেলাম। বাইরে এসে যখন দেখলাম আমার শাশুড়ি তখন চিন্তায় বসেছিলেন। আমাকে দেখে তার মুখে হঠাৎ করেই হাসি চলে আসলো, কিন্তু তিনি মুখে কিছু বলতে বলতে ইশারা করে আমাকে তার দিকে ডাকলেন। আমি যখন তার কাছে গেলাম, সে তার আশেপাশে দেখতে লাগলেন। আমি শাশুড়ির কাছে গেলাম, তখন সে সাথে সাথে আমাকে ফু দিলেন। বোধহয় সেই ফুটা আমার আর আমার বরের জন্যই ছিল। মনে হচ্ছে যে সত্যি সত্যি তার উপরে কোনো জাদু হয়েছে, সেজন্যই তো শাশুড়ি আমার উপর কিছু মন্ত্র পড়ে ফু দিতে লাগলেন। কিন্তু সে কোথায়? আমি তো ঘরের মধ্যে তাকে কোথাও দেখতে পেলাম না। তখন শাশুড়ি আমাকে বললেন, বৌমা, ও কাজে চলে গেছে। আমি ঘড়ির দিকে যখন তাকালাম, তখন সকাল 7টা বেজেছিল, আর অফিসের সময় তো তার 9টা। তাহলে 7টার সময় সে কি করে চলে গেল? শাশুড়ি আমার দিকে তাকালেন আর আমার প্রশ্ন বুঝতে পেরে গেলেন, আর বলতে লাগলেন, ওর কাজের কোনো ঠিক নেই। ও নিজের বন্ধুর সাথে মিলে কারবার করে, আর যখন মন চায় তখন ঘর থেকে বেরিয়ে যায়। তুমি জল খাবার খেয়ে নাও। আমার মন চাইল যে আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করি যে আমার বরের কি বিয়ে করার ইচ্ছা ছিল না। রাতের বেলা সে আমার সাথে কোনো কথা বলল না, আর না নিজের মুখ দেখালো। সে সকালবেলা উঠে কি করে চলে গেল এভাবেই আমাকে না দেখে? কেউ কি নিজের বিয়ের পরের দিন কাজ করতে যায়? আমি এই চিন্তার মধ্যেই মন মরা হয়ে গেলাম। তখন সামনের ঘর থেকে একটা ছেলে বের হলো। আমি উঠে দেখলাম আর তাড়াতাড়ি আমার ওড়না গায়ে দিলাম। আমার শাশুড়ি হেসে আমাকে বলতে লাগলেন, বৌমা, এটা তোমার দেওর। আমি তাড়াতাড়ি এক নজর তার উপর দিলাম আর তাকে নমস্কার জানালাম। সে তো চোখ দিয়েই জবাব দিয়ে সেখান থেকে বাইরে চলে গেল। আর সারা দিন আমার এভাবেই কেটে গেল। আমি লক্ষ্য করেছিলাম যে আমার শাশুড়ি বেশ চিন্তায় থাকতো, যখন কিনা তিনি স্বভাবে বেশ ভালো মহিলা ছিলেন। আমাদের সম্বন্ধ হওয়ার পরেও উনি বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছিলেন। আমি তার মুখের উপর কখনো উদাস ভাব দেখিনি। কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি তো বেশ ভালো মেজাজেই ছিলেন। আমি তো বেশ খুশি ছিলাম যে শাশুড়ি আর বৌমার মধ্যে খুব জমবে, কিন্তু সে তো কথাও বলে না। কি সব চিন্তা করতে করতে আনমনা হয়ে থাকে। আমি যখন তাকে ডাকি তো সে নিজের চিন্তাতেই মশগুল হয়ে আমার দিকে দেখতে লাগলেন। এই বাড়িতে আমার বর শাশুড়ি ছাড়াও আমার একটা দেওর ছিল মাত্র। আমরা 4 জন মানুষ এখানে থাকতাম। আমি সন্ধ্যাবেলায় আমার বরের আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। একদম নতুন বউ হিসেবে সেজে গুজে আমি বসে রইলাম। তখনই দরজায় একটা আওয়াজ হলো। আমি সাথে সাথে হেসে দরজা খুললাম। যখন আমি দেখলাম আমার দেওর রামু দাঁড়িয়েছিল। সে আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। আমিও তাকে নমস্কার জানালাম আর ভিতরে চলে গেলাম। অনেক রাত হয়ে গিয়েছিল। বারবার আমার নজর ঘড়ির দিকে যাচ্ছিল। না জানি আমার বর কোথায় রয়ে গেল।
আমার শাশুড়ি আমাকে জোর করে খাবার খাইয়ে দিলেন। দেওর সেখানেই বসে খাবার খেলো। আমি অনুভব করলাম যেন সে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমি যখন তার দিকে দেখলাম তখন সে চমকে গেল আর অন্যদিকে তাকালো, আর তারপর তার অর্ধেক খাবার ছেড়ে ঘরের বাইরে চলে গেল। আমার মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসতে লাগলো। আমি এমনি বসে বসে ভাবতে লাগলাম যে আসলে এগুলোর কারণ কি। আমি তো চিন্তায় পড়ে গেলাম, আর ব্যালকনিতে দাঁড়িয়ে আমি কাঁদতে লাগলাম। আমার চোখ দিয়ে জল পড়ছিল। বোধহয় আমি তার পছন্দ হতে পারিনি। সে বোধহয় আমাকে ঘৃণা করে, অথবা তার মনের মধ্যে হয়তো অন্য কেউ আছে। আমি এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে ভাবতে কাঁদতে লাগলাম। আর ঠিক তখনই ঘরের মধ্যে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। হালকা আলো ব্যালকনির বাল্বে জ্বলছিল, যেটাকে আমি এমনিই জ্বালিয়ে রেখেছিলাম। আর তারপর ঘরের মধ্যে চলে এলাম। শ্যাম অন্যদিকে মুখ করে বসে পড়ল। আমি আজকে সমস্ত কথা পরিষ্কার করতে চাইছিলাম, এই জন্য বিনা কিছু জিজ্ঞাসা করে বরের কাছে গিয়ে পাশে বসে পড়লাম। আমার কাঁধ আমার বরের কাঁধের সাথে স্পর্শ করছিল। তখন সে বিনা কিছু ভেবে না চিন্তা করে দূরে গিয়ে বসে পড়ল, যাতে আমার শরীর তার সাথে স্পর্শ না করে। আমি আমার বরকে প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম যে আসলে সে আমার সাথে এরকম কেন করছে। আমি এরপর আবার একবার বরের দিকে তাকালাম, আর ভয়ে ভয়ে আমার বরের হাত ধরলাম। আমার হাত অনুভব করার সাথে সাথে শ্যাম নিজের হাত ছাড়িয়ে দাঁড়িয়ে পড়ল। অন্যদিকে মুখ করে বসে বলতে লাগলো, যা বলার আছে তাড়াতাড়ি বলো, আমি ভীষণ ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে। আমার বরের কথায় আমার চোখে জল চলে এলো। আমি বললাম যে, তুমি কি অন্য কারোকে পছন্দ করো? যদি এরকমই ব্যাপার হয়ে থাকে তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? বর সাথে সাথে গলা উঁচিয়ে আমাকে বলল, আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করি না। ব্যাস আমার একটা বাধ্যতা আছে, না আমি নিজের চেহারা তোমাকে দেখাতে পারবো, আর না আমার কাছে তোমাকে ভালোবেসে কথা বলার মতো সময় আছে। আমার রাগ হচ্ছিল, এরকম কি বাধ্যতা থাকতে পারে যার জন্য আমার বর আমার থেকে দূরে দূরে পালায়, আর আমি তার কাছে যাওয়ার চেষ্টা করতে থাকি। সেই দিনের পর বেশ কয়েকদিন এমনি কেটে গেল, আর পুরো রাত আমি গভীর ঘুমে ঘুমাতে লাগলাম। ফলে আমার চোখ সকালবেলা গিয়েই খুলতো। সারাদিন বর ঘরের বাইরে থাকতো। অন্যদিকে আমি না জানি কেন এরকম অনুভব করতে লাগলাম যে আমার উপর যেন কেউ নজর টেকিয়ে আছে। কিন্তু আমি যখন এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকি তখন কেউ আমার নজরেই আসে না। একবার আমি চা বানিয়ে আমার শাশুড়ির ঘরে যেতে লাগলাম। তখন তার আওয়াজ শুনে আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম। বারবার তিনি একটাই শব্দ বলছিলেন, না জানি সে কে ছিল। আমার শাশুড়ি তার কাছে কাকুতি মিনতি করছিলেন, না জানি আমার শাশুড়িকে কে ব্ল্যাকমেল করছিল। আমি যখন তার দরজায় টোকা মারলাম আর ঘরের ভিতরে ঢুকলাম তখন সে ফোন বন্ধ করে নিজের চোখের জল মুছতে লাগলেন। আমি তার কাঁদার কারণ জিজ্ঞাসা করলে উনি বললেন, ফোনে তার ভাই ছিলেন, তিনি নাকি তার উপর রেগে আছেন, আর কয়েক বছর হয়ে গেছে উনি কথা বলেন না, আর শাশুড়ির সাথে দেখা করতেও আসেন না। সেজন্যই শাশুড়ি কেঁদে কেঁদে তার কাছে মিনতি করছিলেন। আমার হৃদয় শাশুড়ির কথা শুনে উদাস হয়ে গেল। কিন্তু তারপর যে সত্যি ব্যাপারটা আমার সামনে উঠে এলো সেটাই তো আমি অবাক হয়ে গেলাম। কিছুদিন পরে শাশুড়ির বোন তার সাথে দেখা করতে আসলেন। আমার সাথে উনি খুব ভালোবেসে কথা বলছিলেন, খাবার আমার সাথেই খেলেন। আমি এটা অনুভব করছিলাম যে শাশুড়ি আর দেওর দুজনেরই খাবার খাওয়া অপছন্দর মনে হচ্ছিল। আমার দেওর তো খাবার খেয়ে ঘরে চলে যেত, আর যখন দেওরের এই মেজাজ মাসি দেখলেন তিনি আমার শাশুড়িকে বলতে লাগলেন, তুমি রামুর সম্বন্ধ ছোট বয়সেই আমার মেয়ের সাথে করেছিলে, এবার তুমি আমাকে বলো যে তুমি কবে আমার মেয়েকে বউ বানিয়ে আনবে। আমার শাশুড়ি তার বোনের কথা এড়িয়ে গেলেন। আমি এটা অনুভব করলাম যে উনি রামুর সম্বন্ধ নিজের বোনের মেয়ের সাথে করতেই চাইছিলেন না। পরের দিন আমার শাশুড়ি ঘুমাচ্ছিলেন, তখন মাসি জেগেছিলেন। আমি রান্নাঘরে নিজের জন্য জলখাবার বানাচ্ছিলাম, তখন মাসি সেখানে চলে আসলেন আর আমাকে বলতে লাগলেন আমি যেন তার জন্যও জলখাবার বানিয়ে দিই। আমি তার জন্য জলখাবার বানাতে লাগলাম, আর আমরা একসাথেই খেলাম।
মাসি আমাকে বলতে লাগলেন, শ্যামকে দেখতে পাচ্ছি না তো, এখনো কি সে শুয়ে আছে? কাল থেকে আমি এসেছি, তার কি একবারও আমার সাথে দেখা করার ইচ্ছাও হলো না? আমি বললাম, সে তো সকাল সকাল নিজের কাজে চলে যায়। তখন উনি বলতে লাগলেন, সকালে চলে যায় তো রাতে কখন আসে? আমি বললাম, সে অনেক রাতে ফেরে। আমার কথা শুনে মাসি চুপ করে গেলেন, নিজের চা খেতে লাগলেন। আমার মাথার মধ্যে হঠাৎ করেই শাশুড়ির ভাইয়ের খেয়াল আসলো। আমি তখন তার কথা বলতে লাগলাম। আমি বললাম, আপনার ভাই কিসের জন্য এত রেগে আছেন যে রোজ আমার শাশুড়ি তার কাছে কাকুতি মিনতি করতে থাকে? উনি নিজের বোনের উপর একটু নরম হন না কিসের জন্য? আমার কথা শুনে মাসি তো অবাক হয়ে গেলেন, বলতে লাগলেন, কোন ভাই? আমাদের তো কোনো ভাই নেই, আমরা মাত্র 2 বোন। কথাটা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। যদি আমার শাশুড়ির কোনো ভাই না থাকে, তাহলে তিনি কেঁদে কেঁদে কার কাছে কাকুতি মিনতি করেন? যে সে যাতে ফিরে আসে, যে একবার যাতে তার সাথে দেখা করে নেয়। এদিকে মাসিও আশা ছেড়ে দিয়েছিলেন, আর আমার শাশুড়িও হঠাৎ বলতে লাগলেন যে রামু ওই মেয়েটিকে বিয়ে করতে চায় না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? তখন তিনি বলতে লাগলেন, তার তো ইচ্ছাই নেই। আমি বললাম যে যদি তার ইচ্ছা না হয়ে থাকে, তাহলে এত বছর ধরে সেটা জানাইনি কেন? প্রথমেই তো তার না বলে দেওয়া উচিত ছিল। আমার শাশুড়ি বলতে লাগলেন যে এই কথাটা উনিও রামুকে বলেছিলেন। তিনি আরো বললেন, আমি আমার 2টো ছেলের জন্য তো ভীষণ দুঃখী থাকি, ওরা নিজেরাই নিজেদের মর্জির মালিক। এটা বলতে বলতে উনি কাঁদতে লাগলেন, আর আমি তাকে চুপ করাতে লাগলাম। বিরক্ত তো আমিও আমার বরের থেকে হয়ে গিয়েছিলাম। এজন্য আমি ঠিক করলাম যে আমি ওনার সামনে আছি, হয়তো সেই জন্য উনি আমাকে গুরুত্ব দিচ্ছেন না। কিছুদিনের জন্য আমি নিজের বাবার বাড়িতে চলে যাই, যাতে সে আমার কদর করতে পারে। এই জন্য একদিন যখন আমার মন ভীষণ অস্থির হয়ে গেল, তখন আমার শাশুড়িকে আমি জিজ্ঞাসা করলাম, আর আমার বাবার বাড়িতে চলে গেলাম। আমি ভাবলাম যে এবার আমি আমার মাকেও গিয়ে জিজ্ঞাসা করব যে এ কিরকম লোকের সাথে আমার বিয়ে করিয়েছো, যে এখনো পর্যন্ত নিজের চেহারাও নিজের স্ত্রীকে দেখায় না। কিন্তু আমি তো এটা জানতামই না যে ওখানে পৌঁছানোর পর আমি কি ভীষণ জোরদার একটা ধাক্কা খেতে চলেছি। যখন আমি বাড়িতে পৌঁছালাম, তখন একটা কুরিয়ার আসলো। সেটা আমাদের ঘরের বাইরে ছিল। আমি তাকে বললাম, কার কুরিয়ার এটা? কুরিয়ার দেওয়ার লোকটি অদ্ভুতভাবে আমার দিকে দেখতে লাগলো। সেই কাগজে তো আমারই নাম লেখা ছিল। যখন আমি খুললাম, ভেতরের যে কাগজ ছিল সেটা পড়ে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি বাবার বাড়িতে গিয়ে আমার নিজের ঘরের ভেতর চলে গেলাম, আর আমি মাথা খাটিয়ে বুঝতেই সময় কাটিয়ে দিলাম যে এবার বোধহয় সবকিছু শেষ হয়ে গেছে। বিয়ের নামে আমার সাথে কোন খেলা হচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না। যে কাগজগুলো আমার হাতে ছিল সেগুলো সত্যি যখন আমি জানতে পারলাম, আমি অবাক হয়ে গেলাম। সারাদিন আমি ঘরের মধ্যে বসেই কাটিয়ে দিলাম। আমি আমার ছোট বোনকে বললাম যাতে সে আমাকে আমার বরের ছবি দেখাতে পারে, যেটা সে বিয়ের সময় তুলেছিল। কেননা আমি তো এখনো পর্যন্ত আমার বরের মুখই দেখলাম না। আমার বোন আমায় একটা ফটো দেখালো, যেটা খাবার সময় তোলা হয়েছিল। আমি ছবি দেখলাম। আমার বর ভীষণ সুন্দর এবং কম বয়সী ছেলে। বাড়িতে আমি কোনো কথাই বলতে চাইছিলাম না। আমি কিছুদিন পরে আবার শ্বশুর বাড়িতে চলে আসলাম। এবার সত্যিটা সবার সামনে আনা জরুরি হয়ে পড়ল। রাত্রিবেলা আবার সেই লোকটা আমার ঘরে আসলো, যে গত 1 মাস ধরে আমার বর হয়ে আমারই ঘরে ছিল, আর সকাল হতেই সে ঘর থেকে চলে যেত। এ কে ছিল যে আমার মন মানসিকতার সঙ্গে খেলা করছিল? এরপর থেকে আমি নিজেই চাইছিলাম যে সে যেন আমার ঘরের বাইরে চলে যায়। কেননা এখন আমি জেনে গিয়েছিলাম যে সে আমার বরই ছিল না। তাও আমি সত্যিটা জানার জন্য তাকে জিজ্ঞাসা করলাম যে আমি যখন বাবার বাড়ি গেলাম, তুমি আমাকে কতটা মনে করেছো? আমার প্রশ্ন করায় সে ঘাবড়ে গেল আর বলতে লাগলো, তুমি আমার স্ত্রী, আমি কি করে তোমাকে ভুলতে পারি? আমি বললাম, আমি তোমাকে দেখতে চাই, আর আজ বিয়ের ছবিতে আমি তোমাকে দেখেছি, ওটা আমার বোন তুলেছিল।
এজন্য আমার মন চাইছে যে আমি তোমাকে দেখি। আর এমনিতেও 1 মাস হয়ে গেছে, এবার আমি তোমাকে দেখবই। আর আমি এসব কোনো জাদু ইত্যাদিতে বিশ্বাস করি না। এবার তুমি নিজেই লাইট জ্বালাও, না হলে আমি জ্বালাবো। সে বলতে লাগলো, আমি আগেও তোমায় বলেছি যে আমার চিকিৎসা চলছে, আর তুমি এই চিকিৎসাকে সত্যি ভাবো বা মিথ্যে, কিন্তু আমি এই চিকিৎসা না করিয়ে নিজেকে তোমার সামনে নিয়ে যাব না। আর যদি তুমি এরকম ভাবে আমাকে বিরক্ত করো, তাহলে আমি আজকের পরে তোমার ঘরেও আসবো না। এটা বলে সে ঘরের বাইরে চলে গেল। আমি পরের দিন আর তাকে কিছু বললাম না। সে আবার আমার ঘরে এসে শুতে লাগলো। কিন্তু সে শুতেই আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমি ভাবলাম যে কবে এমন একটা রাত আসবে যখন আমি এই লোকটা সত্যি সবার সামনে নিয়ে আসব। পরের দিন আমি কাজের মেয়েকে আমার বাড়িতে থাকতে বললাম। আমি তাকে বললাম যে আমার শরীর ঠিক নেই। রাতে আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েটিকে খাইয়ে দিলাম, আর তারপর তাকে আমার বিছানায় শুইয়ে দিয়ে আমি লুকিয়ে গেলাম। আমি সেখানে লুকিয়ে পড়লাম যেখানে ঘরের লাইট জ্বালানোর সুইচ ছিল। রাতে অনেকক্ষণ পরে সেই লোকটা আমার ঘরে আসলো আর বিছানার অন্যদিকে বসে পড়ল। আমি ঠিক তখনই লাইট জ্বালিয়ে দিলাম, আর যখন আমি সেই লোকটাকে দেখলাম আমার তো হুঁশ উড়ে গেল। তাহলে কি গত 1 মাস ধরে আমার ঘরে সেই ছিল? সে আমাকে অবাক হয়ে দেখতে লাগলো। আমি বললাম, তোমার লজ্জা করে না? তুমি আমার ঘরে এরকম ভাবে আসা যাওয়া করো? সে কোনো উত্তর করলো না। আমি সেই পেপারগুলো আলমারি থেকে বের করলাম আর তার মুখে ছুঁড়ে মারলাম, আর আমি কাঁদতে লাগলাম, কারণ সেগুলো ছিল ডিভোর্সের পেপার, যেখানে একটা চিঠিও ছিল, যে চিঠিতে লেখা ছিল, আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আমার মা জবরদস্তি আমার সম্বন্ধ তোমার সাথে ঠিক করে। আমি হাজার বারণ করার পরও আমার বিয়ে তোমার সাথে করিয়ে দেয়, আর এই জন্যই আমি বিয়ের রাতে পালিয়ে গেলাম। আর এবার আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠালাম, যাতে তোমার ইচ্ছায় তুমিও এবার বিয়ে করতে পারো। তখন তো আমার মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল যখন শুনলাম আমার বর প্রথম রাতেই পালিয়ে গিয়েছিল। আমার ঘরে যে আসতো যেত সে আমার দেওর ছিল। আমি জানতে পারলাম আমার দেওর এতদিন আমাকে ঠকাচ্ছিল। আমি তার কলার চেপে ধরে নাড়িয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে সে আমার সাথে এরকম কেন করলো। তখন সে বলতে লাগলো, আমি আজ পর্যন্ত তোমার সাথে এমন কিছু খারাপ করিনি যার জন্য তোমাকে বা আমাকে লজ্জায় পড়তে হতে পারে। আমি যা কিছু করেছি আমার মায়ের বলাতেই করেছি, কেননা শ্যাম দাদা বিয়ে করে প্রথম রাতেই পালিয়ে গেল। তাই মা ভয় পাচ্ছিল যে